রয়েছে। আমার বাস্তব কথা হচ্ছে যে একটি গণতান্ত্রিক এবং একটি মেধাতান্ত্রিক একটি গণতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে আমার ব্যক্তি মতামত হচ্ছে যে অবশ্যই একটি মেরিটোরিয়াস, একটি মেরিটক্রেসি যদি আমরা আসলে বাংলাদেশে বিনির্মাণ করতে চাই, মেধার ভিত্তিতে অবশ্যই আমাদের ব্যুরোক্র্যাটসদের এবং আমাদের কেডার সিস্টেমটাকে আমাদের নির্মাণ করতে হবে। এটা ট্যালেন্টের আমাদের রেসিপ্রসিটি যদি না থাকে, যদি আত্মীয়তা, পরিচয়, আপনার আমার পারিবারিক অবস্থানের ভিত্তিতে যদি আমরা আমাদের মেধাকে যদি আমরা অপুরস্কৃত করি, তাহলে পর্যায়ক্রমে দেখা যাবে যে বর্তমানে কিন্তু অনেক জায়গায় আমাদের অনেক স্ট্রাকচারাল ফেলিংস কিন্তু রয়েছে। আপনি দেখেন, চাইনিজ হিস্ট্রি যদি আপনি দেখেন, শি জিনপিং কিন্তু একজন পেগ ফার্মার ছিল, একদম ক্ষুদ্র পরিসরে একদম ফার্মার, পেগ ফার্মার ছিল। সেখান থেকে প্রতিটি পরীক্ষা দিয়ে এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির ভিতরে আপনি চায়নার গণতন্ত্র নিয়ে অনেক ধরনের সমালোচনা থাকে, কিন্তু যদি ইন্টারনাল কেডার সিস্টেম দেখেন, সব থেকে মেধাবী লোকগুলাকে সবার আগে ভিলেজে রিপ্রেজেন্টেশন দেয়, তারপর ইউনিয়ন লেভেলে, তারপরে প্রভিন্সিয়াল লেভেলে, তারপরে পলিট ব্যুরোতে। তো এরকম একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক একটি সমাজ আসলে যদি আমরা গড়ে তুলতে চাই মেধার ভিত্তিতে, পরিচয়ের ভিত্তিতে নয়, অর্থের ভিত্তিতে নয়, কিন্তু সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের মেধাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। এবং সেই সুযোগটুকু আমাদের করে দেওয়ার জন্য অবশ্যই আগামী দিন নতুন প্রজন্ম, যার হয়তো পারিবারিক কোনো পরিচয় নাও থাকতে পারে, সেও কিন্তু একটা লেভেল ফুটিং অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনি প্রতিবেশী দেশ যদি দেখেন, নরেন্দ্র মোদী কিন্তু একদম চাওয়ালা ছিলেন। সে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আজকে একটা খেটে খাওয়া মানুষের একজন সন্তান, তাকে কি আমি সমান সুযোগ দিতে কি দেশ কি বা রাষ্ট্র কি ব্যর্থ হবে নাকি, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে। তারপর আমি বলছি, আমাদের বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা রয়েছে এবং তাদের পরিবারের প্রতি আমরা চিরতরে আজীবন আমি কৃতজ্ঞ থাকব, এবং অবশ্যই বাংলাদেশের অস্তিত্ব থাকবে যতদিন একটা মানুষ বাংলায় কথা বলতে পারবে। আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, আমরা স্বীকৃতি জানাবো। চতুর্থ প্রজন্ম আমাদের বাংলাদেশে কিন্তু সৃষ্টি হচ্ছে এমন একটি বিশ্বায়নের যুগে এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আসলে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু একটি ম্যাসিভ একটি জব ক্রাইসিস কিন্তু আগামী দিনে সৃষ্টি হতে যাচ্ছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে একটা ওয়েভ আসছে, আসলে সমস্যা এই যে আজকে আন্দোলনগুলো হচ্ছে, অধিকাংশ আমাদের যুবকরা, তরুণ প্রজন্মের যারা সম্পৃক্ত রয়েছে, অধিকাংশ মানুষ কিন্তু বেকারত্বের হাহাকারে কিন্তু আশঙ্কায়, অর্থনৈতিক হাহাকারে ভোগার কারণেই কিন্তু আজকে এই অর্থনৈতিক বাস্তবতার এই চিত্রটা আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রুট অফ দ্য প্রবলেম কিন্তু আমাদের একটি ব্যাপক একটি ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম কিন্তু বর্তমানে রয়েছে। আমি এটা আগেও বলেছি, আপনি ইন্ডিয়াতে আমরা জিডিপি পার ক্যাপিটা আমরা সবসময় আমরা তুলনা করে দেখি, ইন্ডিয়ার এবং বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা স্ট্যাটস কিন্তু তুলনামূলকভাবে বলা যায় যে কম্পারেটিভ। এমনকি বলা যায় যে বাংলাদেশ কিন্তু পার ক্যাপিটা স্ট্যাটসে কিন্তু এগিয়ে গিয়েছে। কিন্তু যখন আপনি হোলিস্টিক ব্যাংকিং, যখন আপনি ব্যাংকিং ডেটা দেখবেন, যে ডিপোজিটস ফর অ্যাভারেজ ডিপোজিটর, ইন্ডিয়ার অ্যাভারেজ ব্যাংকিং ডিপোজিট হয় $2100, বাংলাদেশের অ্যাভারেজ ডিপোজিট রয়েছে মাত্র $1100। অর্থাৎ অ্যাভারেজ একজন বাংলাদেশি দেখা যাচ্ছে যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার বেশি কিন্তু আমানত কিন্তু রাখতে পারছে না। এটা হচ্ছে অ্যাভারেজ। এবং আপনি যদি মিডিয়ান ইনকাম যদি দেখেন, আমি এটা আপনাদের সাথে আমি অতীতেও আমি বলেছিলাম, 8,000 থেকে 9,000 টাকার নিচে আজকে প্রায় 7 থেকে 8 কোটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এমন একটি অর্থনৈতিক বাস্তবতা, আসলে আমরা যদি অর্থনৈতিক ভিতটাকে আমরা মজবুত করতে চাই, এখনের জন্য না, খালি আগামী 5 বছরের জন্য, আগামী 20-25 বছরে একটি লং টার্ম একটি ইকোনমিক ফোরসাইট নিয়ে যদি আমরা না আগাতে পারি, ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ সত্যিকার অর্থে একটা পিরামিডের মাধ্যমে যে এখানে মেধাভিত্তিক জনশক্তিকে বেশি, এখানে মেধাভিত্তিক জনশক্তির বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন। কিন্তু আমি যদি অর্থনীতি নিয়ে আরো ইন ডিটেলস কথা বলবো দ্বিতীয় পর্বে, এই পর্বে আপনার কাছে জানতে চাই, যেহেতু আন্দোলন চলছে এবং এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কথা বলছে, একটা মোটামুটি বড় ধরনের একটা শক্ত অবস্থান নিয়েছে আদালত, আবার সরকারের একটা স্পষ্ট অবস্থান। এক্ষেত্রে জনগণ যেহেতু এবং আপনারাও যেহেতু কথা বলছেন, আপনাদের মতামত যেহেতু দিচ্ছেন, আমরা একটু জনগণের কাছেও আপনাদের মতামতগুলি জানাতে চাই। স্পষ্টভাবে আমি বলতে পারবো যে মেধার জায়গায় এখানে আই ডোন্ট হ্যাভ টু বি পলিটিক্যালি কারেক্ট, অ্যাবসলিউটলি পলিটিক্যালি কারেক্ট হতে হবে না। আমি যেটা বলছি যে একজন কৃষকের সন্তানও যে অধিকার রাখে, আমিও সেই অধিকার আমি রাখতে পারি। এখানে মেধা দিয়ে একজন সর্বোচ্চ লেভেলে যেতে পারে, তার সেই অধিকার থাকা উচিত, সেই সুযোগ থাকা উচিত, অ্যাবসলিউটলি থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। আচ্ছা, বাকি রইল আমাদের মানে মুক্তিযোদ্ধার সন্তানদের বা মুক্তিযোদ্ধারা যারা আমাদের দেশকে স্বাধীন করছে, তাদের অধিকারের ক্ষেত্রে বা তাদের অধিকারের দিকে তাকিয়ে যে কোটা সুবিধার কথা দেওয়া হচ্ছে, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে কোটা থাকতে পারে, আমি একদম যে মানে কোটা বিনির্মাণ করে মানে যেটা
আমাদের সাংবিধানিক পর্যায়ে সাজানো হয়েছে, যে কাঠামোটা সাজানো হয়েছে, সেটাকে আমি মানে এক্সপালশন বা ক্যান্সেলেশন আমি কথা আমি বলতে চাচ্ছি না। আমি এতটুকু বলছি যে কোটার যেই মূল উদ্দেশ্যটা থাকে সেটা কমপক্ষে অন্তত পক্ষে অন্য জায়গায় যদি আমরা রেনান্সিয়েট যদি করতে পারি, অ্যাকমোডেট যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি এটা মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য ভালো হবে এবং তাদের প্রশিক্ষণের জন্য যাতে সরকার যাতে সহযোগিতা করতে পারে এবং ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডে তারা যাতে প্রশিক্ষণ পায়, যাতে আন্তর্জাতিক মানের এবং দেশীয় মানের যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো যেভাবে করা হয়, যোগ্যতার যে মাপকাঠি যেভাবে বিবেচনায় নেওয়া হয়, সেখানে যাতে তারা ভালোভাবে পারফরমেন্স দিতে পারে, তার জন্য সার্বিক সহযোগিতা করা তৈরি করাটা খালি জন্মের ভিত্তিতে আমি মনে করি এই ধারাটা রাখাটা আসলে ভবিষ্যতের জন্য অত্যন্ত, আমি মনে করি যে মানে সংকটময় একটি ভবিষ্যৎ হতে পারে। আমি তারপরে বলছি যে আমাদের ট্যালেন্ট পুলিং এর অধিকাংশ ট্যালেন্ট বেসটা যেটা আমরা আগামী দিনে আমরা সৃষ্টি করতে চাচ্ছি, আপনি দেখবেন বাংলাদেশ থেকে অনেক মেধাবী ছাত্ররা কিন্তু এক্সট্রিমলি ইকোনমিক ফ্রাস্ট্রেশনের কারণে, ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু বাংলাদেশে তারা থাকতে পারছে না। অনেক মেধাবী ছাত্র এবং কি মুক্তিযোদ্ধাদের সন্তান আমি ব্যক্তিগতভাবে চিনি, উচ্চ শিক্ষিত, তারা বাংলাদেশে এসে কিন্তু থাকতে পারছে। তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা করার জন্য আমি জোরালোভাবে আমি দাবি জানাচ্ছি।